বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দৈনিক সংবাদপত্র ভিত্তিক অনুষ্ঠান খবর প্রতিদিনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক জনাব রাশেক রহমান। রাশেক রহমান, আপনাকে অনুষ্ঠানে স্বাগত। অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, যে সংবাদপত্রগুলো সকালে আপনারা পাবেন সেগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো আমরা এক পলকে দেখে নিই। দৈনিক জনকণ্ঠ, শীর্ষ দেশের তালিকায় বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা বাড়ছে, সঠিক পথে এগোচ্ছে বাংলাদেশ। অধিকাংশ জরিপে এ মত আসছে। অভিভাবকহীন অটিস্টিক শিশুদের দায়িত্ব নেবে রাষ্ট্র। বিশ্ব অটিজম সচেতনতা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। রিজার্ভ চুরির কলকাঠি নাড়া হয়েছে চীন থেকে। দৈনিক ইত্তেফাক, প্রার্থী বাছাই সভায় হামলা, এমপির গাড়ি ভাঙচুর। বিশ্বকাপ ফাইনাল আজ। যুগান্তর, ইউপি নির্বাচনে প্রার্থী দিয়েই দায় শেষ বিএনপির। ইসির প্রতি বাড়ছে অনাস্থা। আইন সম্বন্ধে অজ্ঞতাই প্রণেতাদের দুর্বলতা, প্রধান বিচারপতি। আইন প্রণয়নেই ত্রুটি থাকে, বিচার বিভাগ ফেরেশতা নন। 1889 সালের সিআরপিসি দিয়ে তনু হত্যা তদন্ত হবে না। প্রশাসন চায় না বিচার বিভাগ ঠিকমতো কাজ করুক, প্রধান বিচারপতি বলেছেন কথাগুলো। ভোরের কাগজ, খোশ মেজাজে মাঠের জামায়াত শিবির। বরাদ্দ পাচ্ছে বন্দি, পলাতক ও হতাহতের পরিবার। সিআইডির ঘটনাস্থল পরিদর্শন, মা বাবাকে জিজ্ঞাসাবাদ। সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যা। ট্যানারি সরাতে আঙুল বাঁকা করল সরকার। বিচার বিভাগও অনিয়মের বাইরে নয়, প্রধান বিচারপতি। জয় জয় দিন, বাধ্য হয়ে ইউপি নির্বাচন বর্জন করছে বিএনপি। ঘরের আগুনে পুড়ছে আওয়ামী লীগের তৃণমূল। বাড়ছে সংঘাত সহিংসতায় ইউপি নির্বাচন। থেমে থেমে বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। বণিক বার্তা, রিজার্ভ কেলেঙ্কারি, ঘটনার শিকার নাকি দাবার ঘুঁটি 3 নারী। ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড শিরোপার লড়াই আজ। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ। বাংলাদেশ প্রতিদিন, বঙ্গবন্ধুকে ছাপিয়ে ওরা। মশাল কার, শনাক্ত 4 জনই নারী, রিজার্ভ হ্যাকিং। মানব জমিন, শাহজালালে 3 পরিকল্পনা বাস্তবায়নের রেড লাইন। প্রতিশোধের অপেক্ষা, এটি ওয়ার্ল্ড টি20 বিশ্বকাপ নিয়ে। ভোরের ডাক, 40 ভাগ সড়ক ও মহাসড়ক ভাঙাচোরা। দ্রুত মেরামত না করলে বর্ষায় জনদুর্ভোগ বাড়বে। অটিস্টিকদের বিকাশের সুযোগ দিতে হবে, প্রধানমন্ত্রী। পুরনো আইনে তনু হত্যার বিচার সম্ভব নয়, প্রধান বিচারপতি। বাংলাদেশ সময়, নির্বাচনী ব্যবস্থায় জনমনে আস্থাহীনতার আশঙ্কা। শাহজালালের নিরাপত্তা এবার মার্কিন কোম্পানি। ভোরের পাতা, প্রতিবন্ধীদের দায়িত্ব নেবে সরকার, প্রধানমন্ত্রী। ভোট বর্জনের পথে বিএনপি। দৈনিক করতোয়া, জাসদের 2 কমিটিরই আলাদা আলাদা প্রত্যয়ন জমা। মশাল নিয়ে টানাটানি, বেকায়দায় ইসি। আমার সংবাদ, পানিতে জনদুর্ভোগ, বিপাকে রাজধানীবাসী। পুলিশের অনেক সীমাবদ্ধতা আছে, আইজিপি। পুলিশ সবসময় বন্ধু হতে পারে না, ইকবাল সোবান চৌধুরী। গণমাধ্যম ও পুলিশ একে অপরের পরিপূরক, আছাদুজ্জামান। কালবেলা, পিতা মাতাহীন অটিস্টিক শিশুদের দায়িত্ব নেবে রাষ্ট্র, প্রধানমন্ত্রী। ট্যানারি স্থানান্তরের সিদ্ধান্তে অটল শিল্পমন্ত্রী। যে কাউকে অটিস্টিক বলবেন না, সাইমা। কঠোর অবস্থানে সরকার, ভুলের মাসুল দিচ্ছেন খালেদা। দ্য ডেইলি পিপলস টাইম, বিএনপি টু বয়কট পোলস। ইংল্যান্ড ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ, ফাইনাল ক্ল্যাশ টুডে। ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে অবজার্ভড। দ্য ইন্ডিপেন্ডেন্ট, rail links with India, Dhaka can to open 5 routes. Garment worker raped in moving bus, 2 on remand.
এই ছিল সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম, এবং আমরা শুরু করতে চাই একটি সুসংবাদ দিয়ে। আমাদের সুসংবাদ আসলে মানে সংবাদপত্রগুলো আমরা সবসময় সুসংবাদ দিয়ে পত্রিকা প্রকাশ করতে পারি না, কারণ আমাদের দুঃসংবাদের প্রায় মানুষও পড়ে এবং বিভিন্ন ধরনের মানে এক ধরনের আমাদের হয়ে গেছে যে আমরা দুঃসংবাদ বা মানে কোনো ধরনের দিয়ে মানে অন্য কোনো ধরনের সংবাদ দিয়ে শুরু করি। কিন্তু আজকে জনকণ্ঠ একটি সুসংবাদ দিয়ে আমাদের মানে পত্রিকা লিড করেছে তারা, যে বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ শীর্ষ দেশের তালিকায় এবং প্রধানমন্ত্রীর উপর আস্থা বাড়ছে, সঠিক পথে বাংলাদেশের হচ্ছে প্রায় বিশ্বের প্রায় সব জরিপে কিন্তু এখন এই বিষয়গুলো উঠে আসছে। আপনি বিষয়টি নিয়ে কিভাবে পর্যালোচনা করবেন? প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের তো একটা অস্থিতিশীল রাজনীতির ইতিহাস ছিল। গত 7 বছরে যেটা হয়েছে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার দৃঢ় নেতৃত্বের কারণে এই যে অস্থিতিশীল রাজনীতির যে ইতিহাস, সেটা অতীতের একটা ঘটনায় পর্যবেসিত হয়েছে। সুতরাং যে কোনো দেশ বা যে কোনো গোষ্ঠীর জন্য কোনো নতুন জায়গায় বিনিয়োগ করতে গেলে প্রথম যেই ব্যাপারটা তারা তাদের আমলে নেয় সেটা হচ্ছে সেখানে রাজনৈতিক স্থিতিশীলতার কি অবস্থা। বাংলাদেশের পলিটিক্যাল ডিরেকশন, যেটা রাজনৈতিক দিক, সেটি খুব দৃঢ়ভাবেই প্রকাশিত, পরিষ্কার এবং প্রতিষ্ঠিত। এই দেশে এক সময় দুটি ধারা ছিল। একটি ধারা ছিল স্বাধীনতার সপক্ষীয়, স্বাধীনতায় বিশ্বাসী, স্বাধীনতা প্রেমী। আবার একই সাথে আরেকটি ধারা ছিল যারা ছিল বিভ্রান্ত। স্বাধীনতা বিরোধীটাকে আমি ধারা হিসেবে স্বীকৃতি দিতে চাই না, কারণ তারা সংখ্যায় কম ছিল, কিন্তু চৌকস, চালাক, তার চতুরতার যে গুণাবলী সেগুলো দিয়ে যেটা করেছিল যে বাংলাদেশের একটা বৃহৎ অংশকে তারা বিভ্রান্ত করতে সক্ষম হয়েছিল। আজকে অত্যাধুনিক তথ্য প্রযুক্তির যে অবকাঠামো, আইটি টেকনোলজির উপর আমাদের যেই ঝুঁকে পড়ার যে প্রবণতা, সেখান থেকে যেটা হয়েছে যে আমাদের নতুন প্রজন্ম এবং অপেক্ষাকৃত একটু প্রৌঢ় যারা আছেন তারা সকলেই কিন্তু বাংলাদেশের সত্যিকার ইতিহাস যেটা, সেটা সম্বন্ধে একটা ধারণা লাভ করছেন। সুতরাং বাংলাদেশের রাজনৈতিক দিক প্রতিষ্ঠিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক, তার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে এবং বাংলাদেশের চিরশত্রু যারা, তারাও সুচিহ্নিত। রাজাকার, আলবদর, আল শামস, তাদের বিচার কার্য চলছে, অনেকের বিচার হয়ে গেছে, আরো অনেকের বিচার হবে আগামী দিনে। তাতে করে যেটা হয়েছে, এই যে রাজনৈতিক যে স্থিতিশীলতা, এটা সলিডিফাইড, সিমেন্টেড হয়েছে। এবং 2 নম্বর একটা বড় কারণ আমি মনে করি বিনিয়োগের জন্য, যে বাংলাদেশের মানুষ পরিশ্রম করতে চায়। বাংলাদেশের মানুষ উন্নত জীবনের অধিকারী হতে চায় এবং এই দেশের মানুষ শত বছরের আমাদের যে ঐতিহ্য, সংস্কৃতি, আমাদের গল্প, উপন্যাস, প্রতিটা জায়গায় কিন্তু একটা জিনিস ফুটে উঠেছে, বাঙালি পরিশ্রম ছাড়া ভালো কিছু চায় এটা ঠিক না। বরং এখানে আমি একটু যোগ করি যে বাংলাদেশের মানুষকে আমি দেখেছি গত প্রায় 1 যুগ বা 2 যুগে রাজনৈতিক সব কিছুর ঊর্ধ্বে থেকে, রাজনৈতিক থেকে দূরে থেকে, সরকারি বা আমলাতান্ত্রিক জটিলতা থেকে দূরে থেকে বা এগুলোকে ফেস করে তারা নিজেরা নিজের পায়ে দাঁড়ানোর একটি চেষ্টা সব সময় করে যাচ্ছে। হ্যাঁ, এই জায়গায় আমি একটু সাপ্লিমেন্ট করি এইভাবে, যে বাংলাদেশের জনগণ রাজনীতি থেকে কখনো দূরে ছিল না, তারা রাজনীতির কাছাকাছি ছিল, কিন্তু তারা এই দ্বৈত প্রবাহের রাজনীতির মাঝে যেটা সঠিক রাজনীতি সেটাকে আলিঙ্গন করেছে। অর্থাৎ এটা ঠিক যে বেগম খালেদা জিয়া এবং জামাত ইসলামী, তারেক জিয়া, তারা এই দেশে 92 দিন 93 দিনের অগ্নি সন্ত্রাস, পেট্রোল বোমার যেই লেলিহান শিখা, সেটা আমাদেরকে দেখিয়েছেন। আবার একই সাথে 5ই জানুয়ারি 2014 সালের নির্বাচনের আগেও, বিশেষত এপ্রিল মাস থেকে শুরু করে একেবারে ডিসেম্বর মাস পর্যন্ত এই পেট্রোল বোমা, এই আগুন, এই হত্যার রাজনীতি আমরা দেখেছি। কিন্তু বাঙালি সচেতনভাবে ধীরতা, স্থিরতার জায়গা থেকে যেটা সঠিক রাজনীতি সেটাকে আলিঙ্গন করেছে, ওটাকে পরিত্যাগ করেছে। আর মানুষের কাজ করার ইচ্ছা বা স্পৃহার যে জিনিসটা আমি বললাম, এটা ভেরি ইম্পর্টেন্ট এই কারণে যে বাঙালি জাতিসত্তার যে উদ্ভব হয়েছে সেটা একটা সংগ্রামের মধ্য দিয়ে, দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংগ্রাম, দীর্ঘদিনের পুঞ্জীবিত শোষণকে পরাস্ত করার একটা অদম্য স্পৃহার থেকে তো আমরা আজকে এই জায়গায়। তো বাঙালি কাজ করতে চায়। সুতরাং আপনি একজন বিনিয়োগকারী আমেরিকার থেকে আসবেন, ইংল্যান্ড থেকে আসবেন, বা জাপান থেকে আসবেন, অথবা এটা কোরিয়া হতে পারে, এমনকি ভারত থেকেও আসতে পারেন। আপনি যদি না কনভিন্সড হন
যে ওই জনপদে আপনি বিনিয়োগ করতে যাচ্ছেন যেই জনপদের মানুষ পরিশ্রম করতে চায়, তাছাড়া তো আপনি যাবেন না। সুতরাং এক, রাজনৈতিক স্থিতিশীলতার মধ্য দিয়ে অর্থনৈতিক যেই নিয়ামকগুলো আছে সেগুলোর স্থিতিশীলতা। দুই, বাঙালি জাতির কর্মস্পৃহা, কর্ম উদ্দীপনা, ভালো কিছুকে আলিঙ্গন করার চিরায়ত যে অভ্যাস, চিরায়ত যে ইচ্ছা, এই তিনের সমন্বয়ে আজকে শীর্ষ দেশের তালিকায়। আর প্রথমে আমি বলেছি যে কোনো দেশই সঠিক নেতৃত্ব ছাড়াই করতে পারে না। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী তিনি মুখে যা বলেন কাজে তা করছেন, এটাও একটা বিরাট বড় ব্যাপার, যার দরুন বিদেশি ব্যবসায়ীর সাথে যারা যুক্ত, বৃহৎ ব্যবসা যেখানে বিনিয়োগের ব্যাপারটা চলে আসে, ট্রান্সেন্ড করে বাউন্ডারি থেকে বাউন্ডারি, সীমা থেকে সীমাকে অতিক্রম করে নতুন কোনো জায়গায় যে বিনিয়োগের মধ্য দিয়ে তাদের উপস্থিতিকে তৈরি করার যে ব্যাপারটা, তাদের জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে একটা দেশের রাষ্ট্রনায়ক যিনি, সরকার প্রধান যিনি, তিনি মুখে যা বলছেন তিনি কাজে তা করছেন কিনা। এবং আমি এই ক্ষেত্রে পদ্মা সেতু থেকে শুরু করে আজকে ঢাকা শহরের চারিপাশে ভৌত অবকাঠামোর যে উন্নয়ন, আমাদের প্রযুক্তিকে আলিঙ্গন করার যেই একটা ইচ্ছা ধারা, পাশাপাশি মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে আমাদের যে ভূমিকা, সবকিছু মিলিয়ে আজকে আমরা শীর্ষ জায়গায় আছি। এবং এই জিনিসটা যদি আমরা আরো 2-3 বছর ধরে রাখতে পারি, তাহলে আমার মনে হয় বাংলাদেশ সত্যিকার অর্থে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। গতকাল ছিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন এবং তিনি অনুষ্ঠানটি উদ্বোধন করেছেন বাংলাদেশে। তিনি সে সময় বলেছেন যে অটিস্টিক এবং প্রতিবন্ধী শিশুদের দায়িত্ব নেবে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী এই কাজটি করে আসছেন দীর্ঘদিন যাবৎ, এবং অটিজম সম্পর্কে আমরা যতটা জানি, বাংলাদেশের মানুষ আজকে যতটা সচেতন হয়েছে, এটার মূল কৃতিত্ব কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের। আরেকটি বিষয় না বললেই নয় এখানে, যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের মধ্য দিয়ে বহু যারা সক্ষম নয়, সচ্ছল এরকম বহু ছেলেমেয়ের লেখাপড়া করাচ্ছেন, বিভিন্নভাবে সহযোগিতা করছেন। এই সামগ্রিক বিষয়টা আপনি মূল্যায়ন চেয়েছি। প্রথম কথা হচ্ছে, দেখেন, আমি একটা জায়গায় একজন রাজনৈতিক কর্মী হিসাবে খুব শান্তির একটা জায়গা খুঁজে পাই। রাজনীতি কি শুধুমাত্র যিনি পারঙ্গম তার জন্যে, রাষ্ট্র কি শুধুমাত্র তার জন্যে যিনি সক্ষম, সুস্থ, সচ্ছল তার জন্যে? একটি রাষ্ট্র, একটি সমাজ, সে দেশের রাজনীতি, সে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড প্রতিটি মানুষকে নিয়ে, কাউকে আপনি বাদ দিয়ে তো চিন্তা করতে পারেন না। আর আপাত দৃষ্টির যে দারিদ্র, সেটা কি? যে আপনি একজন মানুষকে দেখছেন, তার গায়ে জীর্ণ কাপড়, হয়তোবা খাদ্যাভাব আছে, দেখেই বোঝা যাচ্ছে তিনি অসুস্থ। আপনি ব্যবসা বাণিজ্য করলেন, আপনি বিনিয়োগ আনলেন, তার সেই খাদ্যাভাব দূর হয়ে গেল, জীর্ণ কাপড়টাও। কিন্তু এটা আপাত দারিদ্র যেটা, সেটাকে দূর করা হচ্ছে। কিন্তু দারিদ্রের নিচেও যে একটা দারিদ্রের একটা ভয়ঙ্কর দৃশ্য, চিত্র আছে, এটাকে ভুলে গেলে চলবে না। আপনার সমাজের প্রত্যেকটি মানুষকে আত্মমর্যাদা দিতে হবে, সম্মান দিতে হবে, তার অধিকার তাকে দিতে হবে। যিনি অটিস্টিক, তিনি তো এই সমাজের বাইরে কেউ না। সুতরাং এই সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সোশ্যাল সেফটি নেট যেটাকে বলে, সামাজিক নিরাপত্তার যে বলয় সৃষ্টি করার চেষ্টা করছে, যেটা আধুনিক বিশ্বের বেশিরভাগ দেশেই আছে, সেই জায়গাটায় যেতে গেলে এত বৃহৎ একটা অটিস্টিক গোষ্ঠী আমাদের দেশে আছে, তাদেরকে যদি আমরা ভুলে যাই, তাদেরকে যদি আমরা কাজে না লাগাই, তাদেরকে যদি আমরা রিহ্যাবিলিটেট, পুনর্বাসিত না করার চেষ্টা করি, তাদেরকে যদি স্নেহ ভালোবাসার জায়গাটা না দিই, তাহলে আমার মনে হয় এই অভিযাত্রাটা আসলে পরিপূর্ণ হবে না। এবং আপনি জানবেন যে অটিস্টিক যেই কন্ডিশনটা, সিচুয়েশন, অটিজম যে ব্যাপারটা, এটা কিন্তু মোর স্নায়ুর যেই বেড়ে ওঠা, স্নায়ুর তন্ত্র যেটা শরীরের ভিতরে কাজ করে, সেটা বেড়ে ওঠার সাথে সম্পর্কিত। সো যেটা হয় যে নার্ভ ডিসঅর্ডারের সাথে কগনিটিভ ফাংশন, মোটর ফাংশন, এগুলোও কিন্তু ম্যাল ফাংশন করে। কিন্তু এখানে ব্যাপার আছে, আপনি যদি অটিস্টিক ছেলেমেয়েদের খুব কাছে যান, আপনি দেখবেন এক একটি ছেলেমেয়ের অনন্য কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে সক্ষমতা আছে, বিশেষ বিশেষ ক্ষেত্রে তারা খুব অত্যন্ত ভালো। এবং এই ক্ষেত্রে আমি একটা ছোট উদাহরণ দিতে পারি। আপনি অনেক অটিস্টিক ছেলেকে দেখবেন অঙ্কে খুব ভালো, তারা নাম্বার প্যাটার্ন, অর্থাৎ অঙ্কে তারা খুব, এই যে সংখ্যার যে প্যাটার্ন, এটাকে আইডেন্টিফাই করতে পারে খুব সহজে। এবং দেখা যায় যে 1 সেকেন্ডেরও কম সময় সে লক্ষ সংখ্যার ভিতরে একটা প্যাটার্ন খুঁজে পাবে, যেটা আপনি আমি হয়তো বা বহু বছর ধরে সাধনা করলে পারবো না। আবার একটি অটিস্টিক ছেলে আপনি দেখবেন, তাকে যদি গান শেখাতে পারেন, অসম্ভব সুললিত কণ্ঠে সে গান গেতে পারবে। একটা অটিস্টিক ছেলে বা মেয়ে, তাকে আপনি ছবি আঁকানো শেখাতে পারেন,
দেখবেন খুব ভালো ছবি আছে, যেমন তাদেরকে পরিচর্যাটা যদি প্রপারলি করা যায়। সুতরাং হ্যাঁ এক্স্যাক্টলি, যেটা আমরা তারে জমিন পর ইন্ডিয়ান একটি ছবি, ওই ছবি হ্যাঁ তারে জমিন পর ছিল। আমাদের আশাটা কি যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি দিক নির্দেশনা দিবেন, তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। আমরা বাংলাদেশের সুনাগরিক হিসেবে, মানবিক নাগরিক হিসেবে হৃদয়ে ভালোবাসা, স্নেহ, মমত্ববোধ এগুলোকে লালন করার মধ্য দিয়ে এই যে একটু পিছিয়ে পড়া, এই যে আমি বলবো অনেক ক্ষেত্রে বঞ্চিত ছিল তারা কিছুদিন আগেও, তাদেরকে যদি আমরা ঠিকভাবে লালন করতে পারি, পরিচর্যা করতে পারি, তারা আমাদের জন্য তো লাইবিলিটি হবেই না, বরঞ্চ দে উইল টার্ন ইনটু অ্যাসেটস, তারা এই দেশে অ্যাসেট হতে পারে। এবং এই যে হোলিস্টিক অ্যাপ্রোচটা তিনি নিয়েছেন, আমি বলি যে ওনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, এই হোলিস্টিক অ্যাপ্রোচটাও কিন্তু বাংলাদেশের সম্মান সমস্ত পৃথিবীতে অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। কারণ বিশ্বব্যাপী কাজ করছেন, কারণ বহু উন্নত দেশে আজ অবধি বাংলাদেশে যেভাবে আমরা অটিস্টিক ছেলে মেয়েদের কথা চিন্তা করছি, অনেক দেশে সেগুলো এখনো শুরু হয়নি। সুতরাং আই গেস এই ক্ষেত্রে তিনি একজন পায়োনিয়ার, এবং তার হাত ধরে বাংলাদেশও আজ একটা পায়োনিয়ারের ভূমিকা আছে, এবং সবশেষে মানবতাই তো জয়ী হয়। সুতরাং মানবতার জয় তাদের হাত দিয়ে হোক, আমরা তাদেরকে অনুসরণ করব। এবং এক্ষেত্রে আরেকটি কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রী এই বর্তমান মেয়াদের আগের মেয়াদে যখন প্রধানমন্ত্রী হলেন, তখন থেকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ঈদ কার্ড, নববর্ষ কার্ড, অন্যান্য যে কার্ডগুলো ওখান থেকে দেয়া হয়, সেগুলোতে কিন্তু অটিস্টিক শিশুদের চিত্রাঙ্কন দিয়ে ওনার কার্ডগুলো করা, অটিস্টিক শিশুদের চিত্রাঙ্কন দিয়ে করা। এবং একটা সেন্টারও আছে, আপনি জানেন বোধহয়, যেখানে অটিস্টিক ছেলেমেয়েরা খুব সুন্দর হ্যান্ডিক্রাফট অর্থাৎ হস্তশিল্পের মধ্য দিয়ে এই কার্ড, গিফট কার্ড এবং বিভিন্ন রকম ছোট ছোট পণ্য তারা বানাচ্ছে, এবং সেগুলো ফাউন্ডেশন আছে, সেটা বাজারজাত করারও ব্যবস্থা করা হচ্ছে। তো এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই কাজটি সুচারুভাবে সম্পন্ন হলে যেটা হবে, যে আগামী দিনে একজন বাবা মার যেই লুকায়িত ক্রন্দন তার অটিস্টিক ছেলে আগে ছিল, এখন এটা নাই। এখন কিন্তু একটা জিনিস আমরা দেখেছি গত কয়েক বছর মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণেই দেখেছি যে বাবা মারা এখন খুব এটা নিয়ে কোনো ধরনের হতাশাই তাদের মধ্যে কাজ করে না। আগে ছিল, আরো অনেক ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো। এখনো গ্রামে গঞ্জে অনেক অটিস্টিক স্কুল হচ্ছে, যেমন আমার এলাকা রংপুর মিঠাপুকুরে, আপনি আশ্চর্য হবেন যে খুবই সুন্দর মনোরম পরিবেশের মাঝে শত শত অটিস্টিক ছেলে মেয়েকে লেখাপড়া শেখানোর মতো স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে, যেখানে শিক্ষক শিক্ষিকারা নিবেদিতভাবে সিনসিয়ারিটির সাথে এই অটিস্টিক ছেলেমেয়েদেরকে লেখাপড়া শেখাচ্ছে, তাদেরকে খেলাধুলার সুযোগ করে দিচ্ছে। সো আমি আশার আলো দেখি, এবং আমি মনে করি এটা শুধু ভালোই হবে, বই কি খারাপের দিকে যাওয়ার তো প্রশ্নই আসে না। যাই হোক, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসি, যে আজকে টি-20 বিশ্বকাপের ফাইনাল, এবং ফাইনালে খেলবে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। কি মনে হচ্ছে, উত্তেজনাটা কেমন হবে খেলার? আমার জায়গাটা খুব পরিষ্কার, আমি খেলা ভালোবাসি, তবে আমি সেই দিনের অপেক্ষা আছি যেদিন বাংলাদেশ টি-20 ফাইনালে খেলবে এবং চ্যাম্পিয়ন হবে। আমি মনে করি ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের কার খেলা কি ধরনের হবে সেই আলাপে না যে আমি কামনা করি দুজনেই ভালো খেলবে, কেউ তো একজন জয়ী হবেন, কেউ পরাজিত হবেন। তবে আমি সেই দিনের আশায় আছি যেদিন বাংলাদেশ খেলবে, বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেই দিন খুব একটা দূরে নেই। কালবেলাতে একটি শিরোনাম আছে, কঠোর অবস্থানে সরকার, ভুলের মাসুল দিচ্ছেন খালেদা। মানে এই শিরোনামটি যদি আপনাকে এক কথায় আমি পর্যালোচনা করতে বলে, আপনি কি বলবেন? না, কঠোর অবস্থানে আছেন সরকার মানে কি? এটা তো লোডেড স্টেটমেন্ট। সরকার তার সঠিক জায়গায় আছেন। সরকার কোন রকম কোন নাশকতা, সন্ত্রাস মেনে নেবে না। 17 কোটি মানুষের দেশ, আয়তনের দিক দিয়ে বাংলাদেশ ছোট হলেও জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ একটি বৃহৎ দেশ। সেই দেশে অনেক সময় অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটে যায়, কিন্তু সরকার যন্ত্র এবং সরকার যন্ত্রের সাথে সম্পৃক্ত অন্য যারা আছেন তারা সকলে তাদের সঠিক অবস্থানে আছেন, যে বাংলাদেশে কোনোভাবে মৌলবাদ, জঙ্গিবাদ এবং কোনো ধরনের রাজনৈতিক প্রণোদনায় পুষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ডের সুযোগ আমরা দিব না। সুতরাং এটা শক্ত অবস্থান আমি বলবো না, সঠিক অবস্থান বলবো। আর বেগম খালেদা জিয়ার যেটা হয়েছে, যে তিনি সত্যিকার অর্থে সুস্থ ধারার রাজনীতি পরিত্যাগ করার মধ্য দিয়ে যেটা হয়েছে যে হত্যার রাজনীতি। আপনি জানেন যে 21শে আগস্ট গ্রেনেড হামলায় তারেক জিয়া জড়িত আছেন, এবং আরো অনেক তার মন্ত্রিসভার ব্যক্তিরাও জড়িত ছিলেন, ঠিক একই সাথে জঙ্গিবাদ, মৌলবাদে পুষ্ট ব্যক্তিরাও ছিলেন। তাদেরকে আলিঙ্গন করার মধ্য দিয়ে তার বাংলাদেশের রাজনীতি করা সম্ভব না। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, তারা সন্ত্রাসকে কখনো ভালোবাসে না। আবার একই সাথে 1971 সালে যারা রাজাকার আল বদর আল শামস ছিলেন, তাদেরকেও আলিঙ্গন করে আপনি রাজনীতি করবেন, এই আশা করাই তো দুরাশা। সুতরাং
ভুলের মাসুল তিনি দিয়েছেন, দিচ্ছেন এবং আগামী দিনেও দিবেন। আমার মনে হয় না তার মনস্তত্ত্বে আসলে কোনো ধরনের কোনো পরিবর্তন ওইভাবে এসেছে। একটা জিনিস আমরা দীর্ঘদিন যাবৎ দেখে আসছি, সরকারি মহল থেকে বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হয়। এ সরকার আমলে উদ্যোগটা এবং পদক্ষেপটা অনেক বেশি ছিল, সেটি হলো রাস্তাঘাট মেরামত। জি, বর্ষা এলেই আমরা কিন্তু রাস্তাঘাটগুলোর এমন অবস্থা হয় যে চলাচলের কোনো উপযোগিতাই থাকে না, জি, বিশেষ করে গ্রামে গঞ্জের রাস্তাঘাট এবং লং রুটেও। এই যদিও সরকার অবকাঠামোগত অনেক উন্নয়ন করে রাস্তাঘাট সংস্কার করেছে, উন্নয়ন করেছে এবং চেষ্টা করছে, কিন্তু তারপরে এই জায়গাটি থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। কারণটি কি মনে হয়? প্রথমত ঢাকা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, আমি সারা দেশের জায়গায় যাচ্ছি, উত্তরের আনিসুল হক সাহেবের সাথে আমার কথা হয়েছে। তিনি বললেন যে আর 2 মাসের মধ্যেই ঢাকা শহরের উত্তরের সিটি কর্পোরেশনের অধীনে যেই এলাকাটি, সেখানে রাস্তা মেরামতের যে দুর্ভোগটা আমরা এখন মুখোমুখি, এবং গুলশান এলাকায় আপনি দেখেন, গুলশান এলাকায় সেটা দূরীভূত হবে। এখন বাস্তবতা হচ্ছে, আপনি পুরো বাংলাদেশ নিয়ে যদি চিন্তা করেন, বাংলাদেশের রোডস এন্ড হাইওয়েজ কমিউনিকেশন ইজ ভেরি গুড, খুব ভালো, কিন্তু এখনো তো ওই উন্নত পর্যায়ে আমরা পৌঁছাতে পারি নাই। আমাদের কর্মোদ্দীপনা দেখা যাচ্ছে, নতুন নতুন প্রকল্প হচ্ছে। তো আমার মনে হয় আগামী কয়েক বছর এই ধরনের দুর্ভোগ কিছুটা থাকবে এবং এটা ধৈর্যের সাথে মোকাবেলা করাটাই হবে উচিত। এবং কিছু অর্থনৈতিক বাস্তবতাও কিন্তু আছে। আপনি যখন কাজ অ্যাওয়ার্ড করছেন, যখন একটা প্রকল্প শুরু হচ্ছে, সেখানে অর্থের সংকুলান, সেই অর্থের বিতরণ, সেটার সরবরাহ, সবকিছু মেনটেন করেই আপনাকে আগাতে হয়। সুতরাং একটি রাষ্ট্র পরিচালনার যেই প্র্যাকটিক্যালিটিস, সেগুলো মনে হয় ভুলে গেলে হবে না। আর এটাও বাস্তবতা যে অর্থনীতির একটা কথা আছে, আপনি যখন কোনো সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তের সাথে এটাকে বলে ডিসিশন ল্যাগ। তারপর আপনি ডিজাইন করেন, সেখানে একটা ডিজাইন ল্যাগ থাকে। তারপর সেই কাজটা আপনি করতে যান, সেখানে একটা এক্সিকিউশন ল্যাগ থাকে। তো এই যে ল্যাগ, এগুলো বৈজ্ঞানিকভাবে চিন্তা করলে একদিনে কখনোই দূর করা সম্ভব না। কারণ আমাদের সরকারি ব্যবস্থাপনায় তো শত বছরের যে কলোনিয়াল নোস্টালজিয়া, সেটা আইনে বলুন, আপনি কোনো কিছু এক্সিকিউট করার ব্যাপারে বলুন, সেই কলোনিয়াল মানে ঔপনিবেশিক বিস্তৃতির ব্যাপারটা রয়ে গেছে। এটা কিন্তু গতকাল প্রধান বিচারপতি বলেছেন এবং এত শত শত লক্ষ লক্ষ কি বলবো জায়গায় এই ঔপনিবেশিক বিস্তৃতি আছে যে মনে হয় খুব সহজ, কিন্তু আসলে কাজটি দুরূহ। আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। আমার মনে হয় বাংলাদেশে ভৌত আর অবকাঠামোর উন্নয়নের যে কাজের গতি, সেটা যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তার থেকে বোঝা যায় যে ওই দিকে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু একটু তো সময় লাগবেই। বাংলাদেশ প্রতিদিন একটি সংবাদ আছে, বঙ্গবন্ধুকে ছাপিয়ে ওরা। জি, আপনি যদি দেখেন, লক্ষ্য করবেন যে নেতাদের পোস্টারে ছেয়ে যায়, পোস্টারে খুব ছোট করে বঙ্গবন্ধু, ছোট করে শেখ হাসিনা, নেতাদের এক একজনের পোস্টার 2 ফিট 3 ফিট চেহারা, এই অবস্থা। এবং আরেকটি জিনিস লক্ষণীয় যে যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখনই কিছু সংগঠন গজিয়ে ওঠে যেগুলো আপনার বঙ্গবন্ধুর নামে বা আওয়ামী লীগের এমন একটি নাম দেবে, লীগ বা এই জাতীয়। তো এই জায়গাগুলো নিয়ে আপনাদেরকে, আপনি একজন নেতা হিসেবে, কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক হিসেবে আমি একটু জানতে চাই যে কারা এসব করছে, এগুলো কি খোঁজ খবর নেওয়া হয়েছে কখনো এবং এগুলোর ব্যাপারে আপনাদের কোনো সিদ্ধান্ত আছে? বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এইভাবে বঙ্গবন্ধুকে ছাপিয়ে অথবা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ছাপিয়ে এই যে পোস্টারবাজি অথবা ফেস্টুনবাজি করা বা আপনার বিলবোর্ড এসব করা সম্পূর্ণভাবে গর্হিত করা হয়েছে এবং যেখানেই যেটা রিপোর্ট পাওয়া যাচ্ছে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে অনেকটা আরেকটু চোখে বেশি পড়তো ব্যবস্থা নেওয়ার ব্যাপারটা যদি এরা সংখ্যায় হতেন কম, কিন্তু এদের সংখ্যা প্রচুর। সুতরাং একদিনে বা 2 দিনে আপনি পরিষ্কার করতে পারছেন না। তবে দলীয়ভাবে, সাংগঠনিকভাবে এই ব্যাপারে একদম সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে যে এই কাজটি করা যাবে না, সেক্ষেত্রে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর আপনি যেই নতুন সংগঠনগুলো গজিয়ে ওঠার কথা বলছেন, এই বিষয়েও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির খুব পরিষ্কার নির্দেশনা। বাংলাদেশ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ এবং শ্রমিক লীগ ব্যতীত, ছাত্রলীগ ব্যতীত আর কোনো ভাতৃপ্রতিম সংগঠন বা অঙ্গ সংগঠন আমাদের নেই। সুতরাং গজিয়ে উঠছে। তারা যদি আওয়ামী লীগের নাম বিক্রি করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে আইনগত ব্যবস্থা আমাদের নিতে হবে। আমরাও আহ্বান জানাই যে বাংলাদেশের সচেতন নাগরিক যারা আছেন, তাদের চোখে যদি এমন কোনো ঘটনা ধরা পড়ে যেখানে লীগ নামটি ব্যবহার করে আওয়ামী লীগের সাথে একটি সম্পর্ক স্থাপন করার মধ্যে দিয়ে তারা অন্যায় কিছু করতে চায়, সেই ক্ষেত্রে তারা এগিয়ে এসে যদি অভিযোগ দেন, তাহলে আমাদের পক্ষেও বোধহয় সহজতর হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আর সুযোগ সন্ধানী মানুষের তো কোনো অভাব থাকে না, তারা সবসময় সুযোগ খুঁজে। তো আমার মনে হয় এটা ঐক্যবদ্ধভাবেই আমাদেরকে
মোকাবেলা করতে হবে, যাতে আগামী দিনে এই ধরনের অ্যাবিউজ আর না হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে দর্শক মণ্ডলী, আগামীকাল আজকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে এবং এই পরীক্ষায় যারা অংশ নিচ্ছেন তাদের সকলের জন্য বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে শুভকামনা রইল। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনা করছি।